পয়লা এপ্রিল থেকে দেব বলেই ঠিক করেছি। বিধানসভা ভোটের আগে অন্তর্বর্তী বাজেটে চমক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ভাতা 500 টাকা করে বাড়িয়েছেন, যা ইতিমধ্যেই উপভোক্তাদের অ্যাকাউন্টে পড়েছে। পাশাপাশি ভোটের মুখে বেকার যুবকদের জন্য মাসে 1,500 টাকা ভাতা দিতে বাংলার যুবসাথী নামের নতুন প্রকল্প ঘোষণা করেছে তৃণমূল সরকার। এবার সেই প্রকল্পের ভাতা দেওয়া শুরু করার সময়সীমাও এগিয়ে আনলেন মুখ্যমন্ত্রী। ভোটের পরে নয়, ভোটের আগেই যাতে বেকার যুবকদের হাতে বাংলার যুবসাথী প্রকল্পে 1,500 টাকা পৌঁছে দেওয়া যায়, তার জন্য পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী। গত বৃহস্পতিবার অন্তর্বর্তী বাজেটে ঘোষণা করা হয়েছিল চলতি বছরের 15ই আগস্ট থেকে এই প্রকল্প চালু হবে। এদিন সেটাই প্রায় 4 মাস এগিয়ে আনলেন মুখ্যমন্ত্রী। ঘোষণা করলেন 15ই আগস্ট নয়, 1,500 টাকা বেকার ভাতা পৌঁছে দেওয়া হবে 1 এপ্রিল থেকেই। গত বৃহস্পতিবার বাজেট পেশের পরে বেকার ভাতা কবে থেকে দেওয়া হবে তা নিয়ে কটাক্ষ শোনা গেছিল শুভেন্দু অধিকারীর গলায়। আজকে পশ্চিমবঙ্গে চাকরি দিতে না পারা 2,15,00,000 বেকার রেখে আজকে নাম বদল হয়েছে যুব সাথী। বলা হয়েছে আপনাদের বেকার ভাতা দেব, কবে দেব? এরপর বেকার ভাতা দেওয়ার সময় প্রায় 4 মাস এগিয়ে আনলেন মুখ্যমন্ত্রী। যুব সাথী যে প্রোগ্রামটা আছে, যে স্কিমটা নতুন করে লঞ্চ করা হয়েছে, মাধ্যমিক পাস যারা করবে 21 থেকে 40 বছর, তাদের যেমন পরিষ্কার বলা হচ্ছে যে তারা যে কোনো স্কলারশিপে পেতে পারে, কিন্তু অন্য কোনো স্কিমে যদি তারা টাকা না পায় তাহলে তারা 1,500 টাকা করে আগামী 5 বছর পাবে। তারপর আবার রিভিউ হবে যতদিন তারা চাকরি না পাচ্ছে। সেইটা আমরা বলেছিলাম 15ই আগস্ট থেকে করব, কিন্তু যেহেতু 1 এপ্রিল থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়, কাজেই এটা আমরা 1 এপ্রিল থেকে দেব বলেই ঠিক করেছি। মুখ্যমন্ত্রী বলছেন 1 এপ্রিল থেকে বেকার যুবকদের হাতে 1,500 টাকা ভাতা পৌঁছে দেবেন, কিন্তু তার আগে এই প্রকল্পে আবেদনপত্র গ্রহণ করে তা ঝাড়াই বাছাই করতে হবে, তৈরি করতে হবে উপভোক্তাদের তালিকা। সেক্ষেত্রে হাতে আর 50 দিনের মতো সময় রয়েছে। তার আগে কি গোটা রাজ্য জুড়ে এত বড় কর্মকাণ্ড মার্চ মাসের মধ্যে শেষ করা যাবে? এদিন তার উপায়ও বলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। দুয়ারে সরকারের ধাঁচে প্রত্যেকটা বিধানসভায় ক্যাম্প করা হবে। 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত এই ক্যাম্প চলবে। আমরা কাগজে অ্যাডভার্টাইজমেন্ট করব এবং আমরা প্রত্যেকটা অ্যাসেম্বলি ওয়াইজ 294টা কেন্দ্রে আমরা 294টা ক্যাম্প তৈরি করব, ওই দুয়ারে সরকারের মতো। 15 থেকে 26, 15 তারিখ সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি, ছুটির দিনগুলো বাদ দিয়ে এই ক্যাম্প চলবে। তারা জমা দেবেন, তাদেরটা সঙ্গে সঙ্গে তারা রিসিপ্ট পাবেন এবং ডিজিটাইজও করা হবে। যেহেতু টাইমটা শর্ট, তাই আমরা এখনই অনলাইনে যাচ্ছি না, কারণ অনলাইনে কে পাঠাবে না পাঠাবে রিভিউ করতে, সার্ভে করতে বহুত টাইম লেগে যাবে, ফলে ডিপ্রাইভড হয়ে যাবে। প্রশ্ন উঠছে, বিধানসভা ভোটের কথা মাথায় রেখে কি বেকার ভাতা এগিয়ে আনা হলো? ভোটের আগে অ্যাকাউন্টে টাকা পড়লে ইতিবাচক মনোভাব তৈরি হতে পারে বলেই কি মনে করছে তৃণমূল? তাই কি বেকার ভাতা প্রকল্প বাস্তবায়নের সময় এগিয়ে আনলো রাজ্য সরকার? এটা কিন্তু একটা খুব স্ট্র্যাটেজিক মুভ, স্ট্র্যাটেজিক পলিটিক্যাল মুভ এই কারেন্ট সিচুয়েশনে দাঁড়িয়ে, যখন এই যে আউটরিচ প্রোগ্রামটা, যে পলিটিক্যাল আউটরিচ প্রোগ্রামটা, সেটা কিন্তু এখন তিনি এই বেকারত্ব যে যুবক যুবতীরা যারা রয়েছে পশ্চিমবঙ্গে তাদের কাছে সেই আউটরিচটা করতে চাইছে। এবং এটা একটা খুব বড় মুভ হতে চলেছে, খুব বড় স্ট্র্যাটেজিক মুভ হতে চাইছে কি আমি দেখতে পাচ্ছি। কারণ এখানে যে অপোজিশনরা রয়েছে সেটা কিন্তু অপোজিশনরা কিন্তু এই পলিসিতে অপোজ করছে না, বরং তারাও কিন্তু একটা আবার সেই প্রমিসেসের দিকেই যাচ্ছে যে আমরা যদি পাওয়ারে আসি বা অপোজিশনরা যদি পাওয়ার দিকে আসে তারা কিন্তু এটাকে সাস্টেন করবে, এবং শুধু সাস্টেন না, তারা এটাকে আরও বেশি বাড়াবে বলছে। তো এটা আমি বলতে পারি যে এটা কারেন্টলি বা যে শর্ট টার্মে দাঁড়িয়ে এই যে পলিসিটা যে বাংলায় তো বেকারত্বের সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে, এবং যদি বাংলার ডেভেলপমেন্টের আমরা স্ট্যাটিস্টিক্সটা দেখি, ডেভেলপমেন্টের স্ট্যাটিস্টিক্সটা খুব একটা, তার সংখ্যাটা খুব একটা ভালো নয়। ডেভেলপমেন্ট যে খুব একটা ইন্ডাস্ট্রির যদি রেট অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন দেখি, সেখান থেকে আমরা দেখবো যে বাংলার অনেক ইউথরা, আনএমপ্লয়েড ইউথরা, তারা কিন্তু অনেক বাইরের স্টেটে গিয়ে চাকরি তারা করছে। সেটাকে বন্ধ করার জন্য যাতে বাংলার ইউথেরা বাংলাতেই থেকে যায় এবং বাংলাকে আরেকটু সময় দেয়, যাতে তারা ওই বেকার ভাতাটা পেয়ে আরেকটু তাদের নিজের স্কিল ডেভেলপমেন্ট করে, আরেকটু তাদের নিজেদের স্কিলকে বিভিন্নভাবে রিওরিয়েন্ট করে তারা যাতে বাংলাতেই থেকে যায়। আমি কিন্তু এটা পজিটিভলি সেই দিকটাতেও দেখবো যে বাংলার ইউথকে বাংলায় সাস্টেন করাটা তো একটা মোটিভ থাকতে পারে, একটা খুব ইম্পর্টেন্ট কাজও হতে পারে। সেটা কিন্তু তাদেরকে সেই স্টপ গ্যাপের যে সময়টা, যাতে তারা সেই
টাকাটা ইউটিলাইজ করে তাদের স্কিল ডেভেলপমেন্টটা আরও বেশি ডাইভার্সিফাই করতে পারে, তাদের নতুন স্কিলসটাকে জেনারেট করতে পারে, সেখানে কিন্তু এই যে শর্ট টার্ম ক্ষেত্রে এই টাকাটা কিন্তু তাদের কাছে অনেক বেশি ইউজফুল হবে, ইউটিলাইজেশন হবে। এবং এটা আরেকটা দিকে যদি যাই, আউটরিচটা কিন্তু অনেক বেশি লোকের কাছে যাচ্ছে, যেটা আগে শুধুমাত্র মহিলাদের কিছু মধ্যেই সীমাবদ্ধ ছিল, এখন সেটা কিন্তু শুধু মহিলাদের ক্ষেত্রে নয়, এখন সেটা কিন্তু মানে জেন্ডার নির্বিশেষে সমস্ত যে আনএমপ্লয়েড ইউথ আছে তাদের কাছেই কিন্তু আউটরিচটা, তাদের কাছেই কিন্তু এটা চলে যাচ্ছে। এখানে আমি যদি দেখি যে এটার কিন্তু ফলটা ইলেকটোরাল ফলের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি বলবো স্ট্র্যাটেজিক মুভটা সাকসেসফুল হলেও হতে পারে, কারণ সেখানে অ্যাপিলটা যে তার অ্যাপিলটা সেটা কিন্তু শুধু শহরাঞ্চলে নয়, সেমি আরবান এরিয়া বা রুরাল এরিয়াতে সেখানে কিন্তু অ্যাপিলটা অনেক বেশি বেড়ে যাবে, আউটরিচ মাস আউটরিচ অনেক বেশি বাড়বে এবং তার কিন্তু ইলেকটোরাল রোলসে তার সাকসেসও আমরা দেখতে পারি। এবং এই পলিসিটা কিন্তু অনেক অনেক স্টেটেই কিন্তু যথেষ্ট ইলেকটোরালি সাকসেস এনে দিয়েছে এবং এটা একটা বিশাল বড় স্ট্র্যাটেজিক মুভ। টাইম লাইনটা যদি আমরা ধরি, এই স্ট্র্যাটেজিক মুভটা কিন্তু অনেক বেশি আরও বেশি ফলপ্রসূ হতে পারে। এটার আবার নেগেটিভ সাইডটা এটাও হতে পারে যে এটা থেকে মানে কতটা ইউথ সেটাকে এই টাকাটাকে ইউটিলাইজ করে নিজেদের ডেভেলপমেন্টের কাজে লাগাবে, এখানে কিন্তু আরও একটা প্রশ্নচিহ্ন আসতে পারে যে টাকাটা কি সেই ইউটিলাইজেশনের দিকে যাবে, ইউটিলিটি জেনারেট করবে বা ট্যালেন্ট জেনারেট করবে, নাকি টাকাটা তারা এমনি খরচা করে দেবে। সেখানে একটা আমি বলবো যে সরকারের শুধুমাত্র টাকাটা দিয়ে না, একটা ট্রেনিং ব্যবস্থা করারও কিন্তু দরকার, যে ওই টাকাটাকে আমি কিভাবে ইউটিলাইজ করব তারও যেন কিছু ট্রেনিং এর কথা তিনি এখন এরপর পরবর্তীটা ভাবেন, যে এই টাকাগুলো সেই ট্রেনিং সেন্টার্সে দিয়ে বা কোনো রকম কোনোভাবে নিজেকে ট্রেন করে স্কিল, মানে টাকার সাথে শুধু টাকা না, টাকার সাথে যদি স্কিলটাও অ্যাটাচ থাকে, তাহলে কিন্তু আমি বলবো যে এই পলিসিটার একটা সার্বিক বেঙ্গলকে একটা সার্বিক উন্নয়নের দিকে নিয়ে যাবে। 21 বিধানসভা ভোটের আগে মহিলাদের হাতে মাসিক ভাতা পৌঁছে দিতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার ফলও মেলে হাতে নাতে। বেকার ভাতা ও ঘোষণা ভোট বাক্সে ডিভিডেন্ড বলেই কি মনে করছে তৃণমূল? বিরোধীরা যাতে বেকার ভাতাকে ভাওতা বলে প্রচার না করতে পারে, তার জন্যই কি ভোটের আগে ভাতা দেওয়া চালু করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? যদিও অন্তর্বর্তী বাজেটের দিনই মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন ইলেকশন ইয়ার আসছে বলে আমরা কিছু বললাম সেটা করলাম না, তা নয়। পাল্টা বিরোধীদের প্রশ্ন, ভাতার সঙ্গে ভোটের সম্পর্ক না থাকলে অন্তর্বর্তী বাজেটে আগস্ট থেকে বেকার ভাতা দেওয়ার কথা বললেও এখন এপ্রিল মাস থেকেই তা দেওয়ার কথা কেন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী? বাজেটে কার্যত ভোটমুখী বাজেট শুধু না, আবোল তাবোল কথা বলার মতন বাজেট, এটা সবার কাছে স্পষ্ট। ভোট অন অ্যাকাউন্টটাকে করে দেওয়া হলো ভোটের দিকে তাকিয়ে বাজেট, এবং ভোটের দিকে তাকিয়ে প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি, এবং কোনো দায় দায়িত্ব নেই। তো বলে দিলাম, তারপর হলো হলো, না হলো না হলো, হবে না তো জানি। আচ্ছা ধরুন, আমি একের পর এক সব বলতে পারি, যেখানে স্থায়ীভাবে বাংলাকে গড়ে তোলার মতন কোনো বন্দোবস্ত না, বাজেটে তার কোনো লক্ষণ নেই। ধারের পর ধার করতে করতে যা দাঁড়িয়ে গেল, একটা শিশু যে জন্মাবে তার মাথায় ধারের পরিমাণ ৮০,০০০ টাকা। যখন তৃণমূলের সরকার আসে তখন তার আগে সেই ৪৭ অনওয়ার্ড চলতে 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 ১,৮৭,০০০ কোটি, সেটা বাড়তে বাড়তে ৮ লক্ষ, এবার প্লাস ৮ লক্ষ প্লাস, ভয়ঙ্কর ভয়াবহ। কিন্তু ভোট বড় বালাই। কি করলেন? যুবসাথী ছিল, কাজের সাপেক্ষে বেকার ভাতা, বামফ্রন্ট ওরা এসে বেকার ভাতাটাও তুলে দিল কাজের সাপেক্ষে, এবং এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জটাও তুলে দিল। কাজের কোনো দায় দায়িত্ব সরকারের নেই, থাকবে না, ছেড়ে দিলাম এই সরকার। এবং গোটা বাংলার মানুষকে রাস্তায় নামিয়ে দিয়েছে, ছেলে মেয়েদের পরিযায়ী শ্রমিক করে দিয়েছে, লেখাপড়া জানা ছেলে ফ্যাপা করে ঘুরে বেড়াচ্ছে, ভয়ঙ্কর। এবং তারপর একটা কি চালু করলো, তারপর করতে করতে কি একটা যুবশ্রী না কি একটা করলো, সেটা কেউ পায় না, কিছু না, করতে করতে একটা এমপ্লয়মেন্ট ব্যাংক, তারও কেউ কোনো খোঁজ খবর পায় না, কাজের তো কোনো সুযোগ নেই, যুবশ্রী উঠে গেল। এখন ভোটের সময় মনে পড়লো যুবসাথী আগস্ট থেকে চালু করা হবে, ১,৫০০ টাকা, কাজের ব্যবস্থা নেই, কাজের সাপেক্ষে না, ১,৫০০ টাকা হয়ে গেল, তোমাদের আর কাজকর্ম কিছু পাবে না। কাজের অধিকারকে কার্যত খারিজ করে দিল, দিয়ে ১,৫০০ টাকা যুবসাথী। তারপর আগস্ট থেকে, পরের সময় বোধহয় বুঝিয়েছে যে আর আগস্টে তো আপনার সরকার থাকবে না, আপনি সরকার করবেন কোথা থেকে? মানুষ যদি ভোট দিতে পারে তৃণমূলকে হারাবে, এবং তৃণমূলকে রক্ষা করছে বিজেপি, মানুষ বুঝে গেছে হারাবে। ফলে আগস্ট লাভ কি? তাহলে তড়িঘড়ি এপ্রিলে নিয়ে আসলেন, বাজেটে ঘোষণা করলেন আগস্ট, অধিবেশন শেষ, এবার আপনি কি করে করলেন এপ্রিল? তাহলে এগুলো সব ছাবলামি হচ্ছে, ছেলে মানুষই হচ্ছে,
খুশি মতন ভোটের জন্য টাকা বিলিয়ে দেওয়ার মতন ব্যবস্থা করা হচ্ছে, এটা কখনো চলতে পারে না। যুবসাথীর প্রোগ্রাম ঘোষণা যেভাবে করেছেন তাতে বোঝা গেল শুধুই মাত্র ভোট, ভোট বড় বালাই। আর বোঝা গেল রাজ্যের ছেলে মেয়েদের কাজের যোগ্যতা, অধিকার, এগুলো সব তৃণমূল আমলে গুরুত্বহীন, শুধু ওদের দিকে তাকিয়ে থাকে, এই কিছু এটা ওটা পয়সা করি পেয়ে বাবা তৃণমূলকে ভোট দিস, মানুষ শোধ তুলবে, অপেক্ষায় আছে। আগস্ট মাস থেকে যুব ভাতা দেওয়ার কথা যেটা ঘোষণা করেছিলেন, তাতে সবাই বুঝে গিয়েছিল যে এই সরকারটা থাকবে না, শুধুমাত্র বেকারদের লোভ দেখানোর জন্য এই ভাতার কথা বলেছে। সেই কারণে চারিদিকে একটা ভাওতাবাজির রব শুরু হয়ে গিয়েছিল। সেই কারণে তাড়াতাড়ি করে ওটাকে পরিবর্তন করে এপ্রিল মাস থেকে চালু করেছে, যাতে বিশ্বাস হয় আগামী দিন ভাতা পাবে। কিন্তু বাস্তব চিত্র হচ্ছে এই সরকারটাই থাকবে না, মে মাসের পর এই সরকারই থাকবে না, তো ভাতা দেবে কোত্থেকে? অতএব এই ভাতাটা যেটা দিচ্ছে এটা প্রকারান্তরে বেকার ভাতার নামে, এটা হচ্ছে ইলেকশন ভাতা, নির্বাচনী ভাতা। কিন্তু বেকার ভাতা বা যাই ভাতা হোক, এর আগে সিপিএম সরকার শুরু করেছিল একই চালাকি, কয়েক মাস বেকারদের ভাতা দিয়ে তারপর হঠাৎ করে বেকার ভাতা সেই যে উধাও হয়ে গেল, সেই সিপিএম এর থেকে ধার করা সংস্কৃতি মমতা ব্যানার্জি এখন নিজে সেটাকে ময়দানে নামিয়েছে। কখন? যখন বুঝতে পেরেছে আর এবার নির্বাচনে জেতার কোনো সম্ভাবনা নেই। সেই কারণে এখন শুধুমাত্র অর্থবৃষ্টি শুরু করে দিয়েছে, চারিদিকে ইলেকশন ভাতা, সর্বশ্রেণীকে ইলেকশন ভাতা, সর্বমানুষকে ইলেকশন ভাতা। কিন্তু এ ভাতার টাকা আসবে কোত্থেকে তার কোনো উল্লেখ নেই। একই তো ধারে ধারে রাজ্য পুরো নিলামের অবস্থায় রয়েছে, সেই ধারের ওপর আবার এই পাহাড় চাপলো। অতএব পুরোপুরি রাজ্যটা তো নির্বাচনের পরে সম্পূর্ণ বিক্রি হয়ে যাবে, এ রাজ্যের কোনো মূল্য থাকবে না, কারণ ধারে ধারে এই সরকার রাজ্যটাকে পুরোপুরি গোলামীর রাজত্ব বানিয়ে দিয়েছে। আর তার সাথে সাথে একটা কথা বলি, বেকার ভাতার নামে এই যে ভাতা দিচ্ছেন, তৃণমূলেরই এক নেতা বলছে বেকাররা এই ভাতা পেয়ে তারা সিগারেট খান, গুটখা খান। তার মানে ঘুরিয়ে ফিরে তৃণমূলের নেতাই বলে দিচ্ছে এই টাকা, যৎসামান্য টাকায় সিগারেট গুটকার বাইরে আর কিচ্ছু হবে না, বেকারের ভবিষ্যৎ হবে না, বেকারের অন্য কোনো কাজ হবে না। সেই কারণে আজকে সর্বত্র আওয়াজ উঠেছে, বেকাররা বলছে ভাতা নয় কাজ চাই, কাজ চাই। আজকে এই পশ্চিম বাংলা থেকে শুধুমাত্র কাজের অভাবে, বেকারত্বের জ্বালায়, দুমুঠো দুটো অন্যের সংস্থানের জন্য সারা বাংলার বাইরে, কোথাও দিল্লি, কোথাও চেন্নাই, কোথাও কর্ণাটক, কোথাও উত্তরপ্রদেশে শুধুমাত্র গ্রাসাচ্ছাদনের জন্য বাংলার যুবকেরা বেরিয়ে পড়েছে। অথচ একদিন এই বাংলা কাজ দিয়েছে। যদিও তৃণমূলের দাবি ভোটের দিকে তাকিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ভোটের জন্য সাহায্য এটা সম্পূর্ণ অপব্যাখ্যা। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত কয়েক বছরে একের পর এক এমন পদক্ষেপ নিয়েছেন যাতে সমাজের বিভিন্ন শাখার, বিভিন্ন পেশার, বিভিন্ন বয়সের মানুষ উপকৃত হন। একদিকে যেমন বিভিন্ন স্তরের শিল্পের প্রসার ঘটছে, মাথাপিছু আয়ের গড় বৃদ্ধি পাচ্ছে। লকডাউনের পরও আমরা দেখেছিলাম সারা দেশে মাথাপিছু আয় যখন কমে গেছে, পশ্চিমবঙ্গে কিন্তু চাকাটা উল্টো দিকে ঘুরছে। আবার একইভাবে যদি আপনি বেকারত্ব দেখেন সারা দেশে, 2014 সালে বলেছিলেন নরেন্দ্র মোদী সরকার এলে বছরে 2 কোটি চাকরি, 12 বছর হয়েছে, তাহলে 24 কোটি চাকরির দরকার। আপনার পাড়াতেও খুঁজে দেখবেন নেই, উল্টে আরও প্রচুর কারখানা উঠে গেছে সারা ভারতবর্ষে। বেকারের সংখ্যা বাড়িয়ে দিয়েছে নরেন্দ্র মোদীর সরকার। তো মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে নতুন প্রজন্ম, একদিকে বড় শিল্প,
মেধাভিত্তিক শিল্প, ক্ষুদ্র কুটির শিল্প, মাঝারি শিল্প, স্বনির্ভর সব দিক থেকে কর্মসংস্থানের আয়োজন চলছে। আবার যারা এখনো সেই ব্যবস্থাটা করে উঠতে পারেননি, তাদের ক্রাইটেরিয়াটা করে তাদের 5 বছর মাসে 1500 টাকা করে যুবসাথী, এবং যুবকদের প্রচুর খরচ থাকে। সেই এখানে যাতায়াত, পরীক্ষা দেয়া, নানা ধরনের, সেখানে অভিভাবকের মতো পাশে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তা এখন অগাস্টের বদলে সেটা তিনি পুনর্বিবেচনা করেছেন, কারণ ফিনান্সিয়াল ইয়ার, আর্থিক বছরটা শুরু হচ্ছে 1 এপ্রিল থেকে। তো সরকার সেই ক্যালকুলেশনের একটা সুবিধা দেখে গোটা বিষয়টাকে 1 এপ্রিল থেকে অ্যানাউন্স করেছে। এতে তো মানুষের ভালো হবে। এত প্রায় ধরুন এই রাজ্যে প্রায় 100টি এই ধরনের সামাজিক সুরক্ষা প্রকল্প রয়েছে। ভোটের জন্য এসে এখন হচ্ছে, এই কথাটা কতটা বোকা বোকা। এতগুলি তো রয়েছে, এর সব জায়গায় ভোট মেলাবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের ঊর্ধ্বে গিয়ে, দল মতের ঊর্ধ্বে গিয়ে, জাতি ধর্মের ঊর্ধ্বে গিয়ে সকলকে এই পাশে দাঁড়ান বলেই কিন্তু বাংলার মানুষ তাকে অভিভাবক মনে করে। ফলে যুবসাথী, যুব সমাজ ওয়েলকাম করছে। বিরোধী রাজনীতির জল যারা করছেন তারা তাদের সার্কুলার দিন না তাদের যুব শাখাকে, যে তোমরা ফর্ম ফিল আপ করো না, আমরা এটা নেব না। তো সিপিএম ডিওয়াইএফআইকে বলে দিক, বিজেপি যুব মোর্চাকে বলে দিক, যার যার নেয়ার নয়, যেসব সংগঠনের যারা গলা তুলে সমালোচনা করছে তারা তাদের সংগঠনকে বলে দিক নেবে না। এখানে তো 294টা আপাতত ক্যাম্প হবে প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে, এবং সেখানে ফর্ম দেওয়া হবে, জমা নেওয়া হবে, কাজ শুরু হয়ে যাচ্ছে। তো যারা সমালোচনা করছেন, মুখে সমালোচনা করছেন কেন? আপনাদের সংগঠনের সার্কুলার দিন যে আমরা এটা নিন্দা করছি, নেব না। আরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন প্রকল্প আজ যারা সমালোচনা করে, আগামীকাল তারা গ্রহণ করে, আগামী পরশু তারাই আবার নকল করে চালু করার চেষ্টা করে যেখানে যেখানে তারা আছে। বেকারদের জন্য নতুন ভাতা চালু হয়েছে। 500 টাকা ভাতা বেড়েছে লক্ষ্মীর ভান্ডারে। পার্শ্ব শিক্ষকদের বেতন বেড়েছে মাসে 1000 টাকা করে। আর এদিনই আন্দোলনে নামলেন পার্শ্ব শিক্ষকদের একাংশ। ভোট কেনার জন্য যে 500 টাকাগুলো দিয়ে ভাতা দিচ্ছে, ভাতা দিয়ে ভোট কিনছেন উনি। ভোট কিনে আমাদের টাকা দিয়ে করছেন এইগুলো। আমাদের যে টাকা, প্রাপ্য টাকা, সেইগুলো দিয়ে ইনি মেলা খেলা করে বেড়াচ্ছেন। আজকে আমাদের টাকা দিতে পারছে না, কিন্তু এদিকে পুজোতে 1,10,000 টাকা করে ক্লাবে ক্লাবে দিচ্ছেন। সেটা কোথা থেকে আসছে? মুখ্যমন্ত্রী হওয়ার আগে উনি নিজেই বলেছিলেন 3 বছরের মধ্যে স্থায়ীকরণ করব, কিন্তু আজও 3 বছর তার হয়নি। স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধির দাবিতে মঙ্গলবার বিকাশ ভবন অভিযানে ডাক দেন পার্শ্ব শিক্ষকদের সংগঠন শিক্ষা বাঁচাও মঞ্চ। মাইনে বৃদ্ধির প্রতিবাদে এবং তার সঙ্গে প্রত্যাহারের দাবিতে দেখতে পাচ্ছ এই মুহূর্তে বিকাশ ভবনের বাইরে তুমুল বিক্ষোভ হচ্ছে, এবং তারই সঙ্গে যে ব্যারিকেড পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়েছে সেই ব্যারিকেড টপকে ভিতরে আসার চেষ্টা করছেন তারা। মূলত বিকাশ ভবনে গিয়ে আজকে তাদের যে সমস্ত দাবি দেওয়া আগাগোড়া ছিল, যে স্থায়ীকরণ, প্রমোশন এবং একাধিক দাবি নিয়ে যেরকমভাবে তারা এর আগেও রাজপথে নেমেছিলেন, সেই দাবিতেই কিন্তু আজকে তাদের বিকাশ ভবন অভিযান ছিল। এবং যেভাবে মাত্র 1000 টাকা তাদের বেতন বৃদ্ধি করা হয়েছে, সেই বিষয়টাকেই তারা প্রত্যাহারের দাবিতে এই মুহূর্তে দেখা যাচ্ছে বিকাশ ভবনের বাইরে তুমুল বিক্ষোভ। এবং একের পর এক এখানকার যে সমস্ত পার্শ্ব শিক্ষকরা রয়েছে তাদেরকে দেখা যাচ্ছে যে আটক করার যে প্রক্রিয়া তা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। আমি দেখাতে বলবো কৌশিককে ছবিটা, যে আটক করার যে প্রক্রিয়া, সে প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে। এবং তারই সঙ্গে আজকে কিন্তু তাদের ঘোষিত কর্মসূচি ছিল বিকাশ ভবন অভিযানে, যদিও বা পুলিশের পক্ষ থেকে কিন্তু বিশাল বাহিনী এবং ব্যারিকেড করা হয়েছে। তাদের দাবি, সর্বশিক্ষা মিশনের অধীনে 2004 সালে কাজ পেয়েছিলেন তারা। বর্তমানে তাদের বেতন 10,000 টাকা। সম্প্রতি রাজ্য বাজেটে তাদের বেতন 1000 টাকা বাড়ানো হয়েছে, অর্থাৎ 10% বাড়ানো হয়েছে বেতন। অন্যদিকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে জেনারেল কাস্টের ক্ষেত্রে 1000 টাকার ভাতা বেড়ে হয়েছে 1500 টাকা, অর্থাৎ ভাতা বাড়ল 50%। লক্ষ্মীর ভান্ডারের টাকা দেখা গেল 50% বেড়ে শতাংশ বাড়লো, আর আমাদের এটা তো কোনো পার্সেন্টেজই হলো না। 10,000 টাকা বেতনে প্রাইমারি শিক্ষক যারা আমরা রয়েছি, 10,000 টাকা বেতনে বর্তমান দ্রব্যমূল্যর বাজারে এটা কখনোই সম্ভব নয়। বিকাশ ভবন থেকে দূরেই আন্দোলনকারীদের আটকে দেয় পুলিশ। ব্যারিকেড টপকানোর চেষ্টা করলে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বেঁধে যায়। আমরা লজ্জিত, আমরা ভিক্ষা চাই না, আমরা চাই সরকার এই টাকাটা ফেরত নেয়। 2009 সালে এই মুখ্যমন্ত্রী তখন বিরোধী নেত্রী ছিল,
তখন বলেছিলেন আমরা সরকারে আসলে আমরা প্যারা টিচারদের পার্মানেন্ট করব, আমাদের স্থায়ীকরণ চাই। ভোটের আগে বহু ক্ষেত্রে ভাতা বেড়েছে, লক্ষ্মীর ভান্ডারের বর্ধিত অ্যাকাউন্টে পড়েও গেছে, কিন্তু আশা কর্মী থেকে পার্শ্ব শিক্ষক অনেকেরই আক্ষেপ ক্ষোভ, যা বেড়েছে তা দিয়ে সংসার চলে না। নিয়োগ প্রক্রিয়ায় কারচুপি তো আর বলার অপেক্ষা রাখে না, দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। যারা গুরু পদকে পর্যন্ত আলু পেঁয়াজের দরে বিক্রি করে, গোটা মিউনিসিপ্যালিটিটাকে অপদার্থদের পয়সার বিনিময়ে চাকরি দেয়, সেই রাজ্যে স্বাভাবিকভাবেই দাবি উঠবে ভাতা নয়, সেই রাজ্যে দাবি উঠবে কর্মসংস্থানের। সেই কারণে এই ভাতা দেওয়ার পরে চারিদিকে কর্মসংস্থানের জন্য চারিদিকে আন্দোলন শুরু হয়ে গেছে। কারণ সবাই জানে, সব বেকার জানে, এই ভাতাটা হচ্ছে ইলেকশন ভাতা, ইলেকশন শেষ বেকার ভাতাও শেষ। তাদের বেতন 1000 টাকা বাড়ানো হয়েছে। আপনারা প্যারা টিচার বলছেন, কিছুটা তো শিক্ষিত আপনারা, তা সেই শিক্ষা দিয়ে তো বুঝতে পারেন যে পশ্চিমবঙ্গকে কিভাবে বঞ্চনা করা হচ্ছে, কেন্দ্র করছে। সেক্ষেত্রে কেন্দ্রের বিরুদ্ধে যারা বঞ্চনা করছে, পশ্চিমবঙ্গের পেটে লাথি মারছে, সেই ব্যাপারে আপনাদের কোনো বক্তব্য নেই। শুধু আমরা কেন পাচ্ছি না। রাজ্যের 21 থেকে 40 বছর বয়সী মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষিত যুব সমাজকে সাহায্য করার জন্য সরকার বাংলার যুবসাথী নামে নতুন প্রকল্প চালু করছে। কেউ বেকার ভাতার পক্ষে, কেউ বেকার ভাতার বিপক্ষে। মাননীয় মুখ্যমন্ত্রী যে টাকাটা দেবেন বলেছেন, সেখানে আমরা সত্যিই খুব উপকৃত হব আমরা এটা পেলে। আমাদের চাই চাকরি, চাকরিটা দিতে পারছে না। এই প্রেক্ষাপটেই যুবসাথী প্রকল্প নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির তৃণমূলের টাউন ব্লক সভাপতি। মাসে 1000 টাকা তো গুটখার খরচা হয়, এটা তো দিদি দিবে। দিন তিনেক আগে তৃণমূলের ঘরোয়া বৈঠকে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের সুফল মানুষকে বোঝাতে হবে সেই পাঠ দিচ্ছিলেন ময়নাগুড়ির তৃণমূলের টাউন ব্লক সভাপতি বিশ্বজিৎ সেন। সেখানেই এই মন্তব্য করেন তিনি। দিদি যে কল্পতরুভাবে আমাদেরকে বিভিন্ন প্রকল্পের বিভিন্ন সুযোগ সুবিধাগুলো দিল, সেই সুযোগগুলো তো আছেই। মহিলাদের ভোটটা একটা কংক্রিট জায়গায় চলে গেল। পাশাপাশি আমাদের যুব সমাজের ভোটটা একটু নেগেটিভ সাইডে ছিল, সেটাও কিন্তু আমাদের যুবসাথীর মাধ্যমে একটা বড় বার্তা দিদি দিয়ে দিলেন। সেটাকে ফসলটা কিন্তু আমাদের তুলতে হবে। আজকালকার ইয়াং ছেলেপেলের একটা বড় পার্সেন্টেজ পান খায় বেড়ায়, তাদেরকে ওই জায়গাটাই হিট করতে লাগবে। কিন্তু তোর মাসে 1000 টাকা তো গুটখার খরচা হয়, এটা তো দিদি দিবে। সত্যি কথা বলতে গেলে ভাতাজীবী করে রাখতে চাইছেন কেন? চাকরি দেওয়ার ক্ষমতা নেই, কোনো কিছু করার ক্ষমতা নেই, শুধুমাত্র ভাতাজীবী, তা আবার গুটখার জন্য। আসল কথা ওই ভদ্রলোক বলে ফেলেছেন, উনি আসলে তৃণমূলের ভেতরের কথাটা বলে ফেলেছেন। এটাই তৃণমূল, যে নেশার জন্য এই ভাতা দেওয়া হচ্ছে, নেশার দ্রব্য কেন, কিছু নেশা দ্রব্য বিক্রেতার উপকার হবে, আর এই টাকাটা ঘুরে আবার এক্সচেকারে ফেরত চলে যাবে, তৃণমূল আবার খেলা ঠেলা মোচ্ছবে যাবে। তার ভাইরাল মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হতেই সাফাই দিয়েছেন তৃণমূল নেতা। 22শে ফেব্রুয়ারি জয়েন্ট বাহিনীর জেলা কমিটির মিটিং ছিল, আমি আমন্ত্রিত ছিলাম সেই মিটিং এ। আচ্ছা, সেখানে মমতা ব্যানার্জির বিভিন্ন জনমুখী প্রকল্প নিয়ে এক্সপ্লেনেশন করা হচ্ছিল। তো যুবসাথী প্রকল্প এক যুগান্তকারী প্রকল্প, সেটা যুব সমাজ উপকৃত হবে, মেনলি সেটাই বলেছি। পরবর্তীতে গুটখার ব্যাপারটা যেটা আছে, গুটখাকোট পানকোট বিজেপিকে আমি মিন করতে চেয়েছিলাম, তবে আমি যুব সমাজকে ওটা বলতে চাইনি। অগস্ট নয়, 1 এপ্রিল থেকেই যুবসাথী প্রকল্প চালুর কথা ঘোষণা করলেও মঙ্গলবারও সরকারি কর্মীদের বকেয়া দিয়ে দেওয়া নিয়ে কোনো মন্তব্য করতে চাইলেন না মুখ্যমন্ত্রী। বিষয়টি বিচারাধীন বলে মন্তব্য এড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। মহার্ঘ ভাতা 4% দেওয়া হবে এপ্রিল মাসে। আমি এটা নিয়ে কোনো কোশ্চেন আপনাদের কাছে করব, উত্তর দেব না। যা বলার আমি বিধানসভায় বা ওই দিন আপনারা কোশ্চেন করেছিলেন দিয়ে দিয়েছি। বাদ বাকিটা ম্যাটার ইজ সাবজুডিস। আমি সাবজুডিস ব্যাপারে কোনো কমেন্টসে যাব না। গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট তার রায় স্পষ্ট করে দিয়েছে, রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএর 100%ই রাজ্য সরকারকে দিতে হবে এবং বকেয়া ডিএর 25% অবিলম্বে মিটিয়ে দিতে হবে। কিন্তু সুপ্রিম কোর্টের এই রায় নিয়ে এখনো কিছু বলেননি মুখ্যমন্ত্রী। ডিএ কবে দেয়া হবে, কতটা দেয়া হবে, সরকারের সামনে আদৌ ফের সুপ্রিম কোর্টে যাওয়ার সংস্থান আছে কিনা, এখন অবধি মুখে কুলো পেতেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে কমিটি এটা রায়টা দিয়েছে তাতে 3 জন সুপ্রিম কোর্টের জাজ ছিলেন আর 1 জন ছিলেন ক্যাগের, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কোনো রিপ্রেজেন্টেশন ছিল না। সেই জন্য আমরা একটা স্টাডি করে লয়ারদের সাথে কথা বলে আমরা অলরেডি একটা নেক্সট কোর্স অফ অ্যাকশানের জন্য একটা কমিটি তৈরি করেছি চিফ সেক্রেটারির নেতৃত্বে।
তারা এটাকে স্টাডি করবে, রিভিউ করবে। এখানে সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ প্রশ্ন তুলছে, বিভিন্ন প্রকল্পের বর্ধিত ভাতা দিতে পারলে রাজ্য সরকারের ডিএ দিতে অনীহা কেন? এছাড়াও তাদের আরো বক্তব্য, ডিএ মামলা এখন আর বিচারাধীন নয়, সুপ্রিম কোর্ট স্পষ্ট রায় দিয়ে দিয়েছে। সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা যে কমিটি করে দিয়েছেন প্রাক্তন বিচারপতিদের নিয়ে, এবং তার সঙ্গে সিএজির মানে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের প্রতিনিধি থাকবো। তার কারণ হচ্ছে যে এই টাকার হিসেব, সরকারি টাকার সমস্ত হিসেব হচ্ছে সিএজি রাখে, কোথায় দুর্নীতি হচ্ছে না হচ্ছে এটা সিএজি দেখে। এইটা অর্থাৎ এই যে 12-14 বছর আগে যে এই রাজ্য সরকার মহার্ঘ ভাতার টাকা কেন্দ্রীয় সরকারের থেকে পেয়ে গেছে, সরকারি কর্মচারীদের জন্য পুরো টাকা এবং বোর্ড কর্পোরেশন পঞ্চায়েতের জন্য 60% টাকা, পেনশনারদের পুরো টাকা, সরকারি কর্মচারীদের, এই টাকার হিসেব এখন সিএজি প্রতিনিধি রাখার কারণ হচ্ছে যে তারা এই টাকার হিসেব চাইবে রাজ্য সরকারের কাছে। এই জায়গাটা মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকার তারা বুঝে গেছেন যে এখানে আর পালাবার পথ নেই। সুতরাং ওই দিন উনি মে মাস অবধি সময় আছে এসব বলে কাটিয়ে দিতে চাইছিলেন, কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ তারা যখন গত রবিবারে মিছিল করে, যে সুপ্রিম কোর্টের আদেশে বলা আছে যে অবিলম্বে 25% মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে হবে, অবিলম্বে, আর বাকি 75% 31 মার্চের মধ্যে মিটিয়ে দিতে হবে। এই অবিলম্বে মিটিয়ে দেওয়ার দাবিতে গত রবিবার হাজার হাজার শিক্ষক কর্মচারী তারা মিছিল করে রাজপথে নামে। তখন ওদের পার্টির একজন উকিল আইনজীবী, তিনি আবার পার্টির ব্যানারে, তিনি যদিও সরকারের কেউ নয় কিন্তু সরকারের হয়েই তিনি বলতে থাকেন যে এত তাড়াহুড়োর কী আছে, এত তাড়াহুড়োর কী আছে, এসব কথা বলছিলেন, আপনারা দেখেছেন। তো তিনি প্রকৃতিস্থ অবস্থায় ওসব কথা বলেছেন কিনা আমরা জানি না। তো যাই হোক, এখন এটাতে সরকারের যে এই মিছিলের ফলে সরকার যে চাপে পড়েছে, সরকার যে বুঝতে পারছে যে আগামী দিনে ওই মিছিল থেকে কর্মবিরতি বা ধর্মঘটের ডাক উঠেছে, সরকারকে অচল করে দেওয়ার ডাক উঠেছে, এবং পেনশনার, শিক্ষক, কর্মচারী সহ প্রায় 70-80 লক্ষ মানুষ যে এর সাথে যুক্ত, এবং আগামী দিনের নির্বাচনে যে তার প্রভাব পড়তে চলেছে, এই ব্যাপারটা মুখ্যমন্ত্রী বুঝতে পেরে উনি এখন ভয় পেয়ে যেটা বিধানসভায় বলেছিলেন সেইটাকে এখন আর না স্মরণ করে উনি বলছেন যে এটা সাব জুডিস ম্যাটার, আমি এই নিয়ে কিছু বলতে পারবো না। এটা কোনো সাব জুডিস ম্যাটারই নয়। সুপ্রিম কোর্ট তার রায় দিয়ে দিয়েছে, এবারে সেটাকে কার্যকর করা হচ্ছে কিনা তার কমপ্লায়েন্স রিপোর্ট তারা 15ই এপ্রিলের মধ্যে চায়। 15ই এপ্রিলের মধ্যে তারা সেটা চায়, এবং এই যে চাপের মুখে সংগ্রামী যৌথ মঞ্চ, মুখ্যমন্ত্রী বুঝতে পারছে যে সংগ্রামী যৌথ মঞ্চ কর্মচারীদের যে ডাক দিয়েছে, আগামী দিনে ওনার সরকার যদি উনি সময় মতো এই টাকা না দেন, অবিলম্বে যদি উনি মহার্ঘ ভাতার 25% না মেটান, আর 31 মার্চের মধ্যে 75% না মেটান, উনি নাকি কী কমিটি করে দিয়েছেন, সেই কমিটির কি কার্যকারিতা আমরা এখনও বুঝতে পারছি না চিফ সেক্রেটারিকে মাথায় রেখে, তাহলে আগামী দিনে এই ভোটের মুখে ওনার সরকার অচল হয়ে যাবে। এবং সেই আশঙ্কাতেই উনি এখন বলতে শুরু করেছেন যে আমি যা বলার বলে দিয়েছি, এটা সাব জুডিস ম্যাটার, এসব বলে উনি এখন এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। কিন্তু ইতিমধ্যেই ওনার ঝোলা থেকে বেড়ালটি বেরিয়ে পড়েছে। উনি যে কর্মচারীদের কোনো টাকা দেবেন না, এই বিষয়টা বেরিয়ে পড়েছে, এবং বেরিয়ে পড়েছে বলেই ওনার আজকে এই প্রতিক্রিয়া। এবং আরও তার সঙ্গে শুনলাম যে ওই বেকার ভাতা যেটা উনি আগস্ট মাস থেকে দেবেন বলছিলেন, সেটাও নাকি বলেছেন এপ্রিল মাস থেকে চালু হবে। মুখ্যমন্ত্রী যে বক্তব্য বলেছেন যেটা সাব জুডিস ম্যাটার, প্রথমত সুপ্রিম কোর্ট একটা ক্লিয়ার যে রায় দিয়েছে তাতে বলা আছে 25% ডিএ এই মুহূর্তে দিয়ে দিতে হবে। সুতরাং এখানে কোনো রকম আর কোনো প্রশ্ন উঠতে পারে না যে এটা সাব জুডিস ম্যাটার। দ্বিতীয়ত যে বিষয় সেটা হচ্ছে সরকার এত রকমের ভাতা দিচ্ছেন বেকার যুবক যুবতীদের বা অন্যান্য ভাতা, তাহলে মহার্ঘ ভাতা দিতে অসুবিধে কোথায়? এবং তৃতীয়ত যেটা খুব গুরুত্বপূর্ণ, ডিএ কিন্তু বোনাস নয়, ডিএ হচ্ছে পাওনা, এবং এটা ইনফ্লেশন রেটের ওপর নির্ভর করে। এবং এমপ্লয়ার মডেল যেটা দীর্ঘদিন ধরে ভারতবর্ষে গড়ে উঠেছিল, যে সরকারি ডিয়ারনেস অ্যালাওয়েন্সের যে মডেল, সেটাকে ভায়োলেট করছে এই ডিএ না দেবার সিদ্ধান্ত। এবং আরেকটা বিষয় যেটা উঠে আসছে, কেন্দ্রীয় সরকারের সঙ্গে আজকে পশ্চিমবঙ্গ সরকারের যারা কর্মচারী বা অন্যান্য যে কর্মচারী যারা সরকারের অধীনে বেতন পান, তাদের সঙ্গে প্রায় 40% একটা তফাৎ
আসছে বেতনে, এই ডিয়ারনেস অ্যালাওয়েন্সে। এবং দেখা যাচ্ছে যে ইকুয়াল ওয়ার্ক আনইকুয়াল পে, একই কাজ করছেন দুজন মানুষ, কিন্তু দুজন মানুষ দু রকমের পেমেন্ট পাচ্ছে। এবং এটা কিন্তু নতুন কোনো ডিমান্ড নয়, ডিমান্ড দিয়ে দেবে সরকার, এটা একটা স্বাভাবিক বিষয়। এবং ইনফ্লেশনের বাজারে এটা একটা অ্যাকিউমুলেটেড ডিউস, প্রত্যেক বছরে যে ডিউটা জমা হয় মূল্যবৃদ্ধির জন্যে, সেটা সরকারি কর্মচারীরা পান। সুতরাং ফিসক্যাল স্ট্রেস যেটা কর্মচারীদের ওপর পড়ে, সেইটা রিলিফ দেওয়ার জন্যেই কিন্তু এই ডিএর যে অবস্থান। আজকে দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে কোনো ডিএ কেন্দ্রীয় সরকারের যে হার, সেই হারে দেওয়া হচ্ছে না, এবং পে রিভিশন বহুদিন হয়ে গেছে। সবচেয়ে বড় বিপদে পড়ছে যারা পেনশন হোল্ডার, তারা দুবার লস করছে। তারা নতুন যে ডিএ, এই 3%, 4%, এর এফেক্ট যেমন সেই অর্থে পাচ্ছেন না, ঠিক তেমনি একইভাবে অতীতে যে ডিউটা, যে ডিয়ারনেস অ্যালাওয়েন্সটা তাদের পাওনা ছিল, সে পাওনাটাও তারা পাচ্ছে না। সুতরাং এটা হতে পারে না যে যখন সরকার বিভিন্ন ক্ষেত্রে ব্যয় করছেন এবং উন্নয়নমূলক যে প্রকল্পে ব্যয় করছেন, সেখানে সরকারি কর্মচারীরা দিনের পর দিন, রাতের পর রাত রাস্তায় বসে থাকবেন ডিএর জন্যে, সেটা কোনো সুস্থ স্বাভাবিক পরিকাঠামোতে সম্ভবপর নয়। আরেকটা বিষয় আমার এখানে বলা দরকার, যে আমরা দেখেছি বসিয়ে বসিয়ে টাকা দেবার প্রবণতাটা কিন্তু এবার বন্ধ হওয়া দরকার। অর্থাৎ মানুষ টাকা পায় শ্রমের বিনিময়ে। সরকারি কর্মচারীরা দীর্ঘদিন, শিক্ষক, সরকারি কর্মচারী প্রত্যেকে যথেষ্ট শ্রম করেন এই রাজ্য ব্যবস্থা, এই রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে। তাদের পাওনা গণ্ডা যদি সরকার কোনোভাবে বন্ধ করে দেয়, সেটা কিন্তু কখনোই কাম্য নয়। ভাতা বৃদ্ধি কিংবা বকেয়া দিয়ে কোনটা বিধানসভা ভোটে কত বড় ফ্যাক্টর হবে, তা নিয়েও সরগরম রাজনীতি। যে কথা মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেছিলেন এইসব ভাতা ইত্যাদি সম্পর্কে, সেটাও একটা ডাহা মিথ্যা। ডিএর কথা তো ছেড়েই দিন, ডিএ এতদিন ধরে এই যুদ্ধের পরে প্রায় 14 বার মুখ্যমন্ত্রীর দল বা মুখ্যমন্ত্রীর যে সরকার, তারা সময় নিয়েছে বিভিন্ন প্রিটেক্সটে। আজকে শরীর খারাপ, কালকে মন খারাপ, শুনানি হতে দেননি। তারপরেও এই যে ঐতিহাসিক জয়, যারা মামলাকারী রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষে, তাদের এই জয়কে মান্যতা দিতে চাইছেন না মুখ্যমন্ত্রী। এই জয় তো মানুষের জয়, এই জয় তো সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে এই রাজ্যের যারা কর্মচারী, যারা দিনরাত এক করে এই রাজ্যের প্রশাসনটাকে এগিয়ে নিয়ে যান, তাদের জয়। তাদেরকে ভাতা কেন দেবেন না? সমস্ত কেন্দ্রীয় সরকার সহ রাজ্য সরকারগুলো যদি নতুন পদ্ধতিতে ভাতা দিতে পারেন, ডিএ যদি দিতে পারেন, তাহলে মমতা কেন দেবেন না? বা এই রাজ্যের তৃণমূল সরকারটি কেন দিতে পারছে না? তার কারণ হচ্ছে একটাই, মেলা খেলা ঠেলায় অবৈধভাবে বিভিন্ন সময়ে মমতার সরকার, তৃণমূল সরকার টাকা নষ্ট করে। কেউ বলেনি তৃণমূল সরকারকে দুর্গা মন্দির বানাতে, কেউ বলেনি জগন্নাথ মন্দির বানাতে, কেউ বলেনি যে বড় করে অন্য কোনো জায়গায় কোনো ধরনের ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করতে হবে বা ধর্মীয় প্রতিষ্ঠানে অংশগ্রহণকারীদের আলাদা করে ভাতা দিতে হবে, কেউ মাথার দিব্যি দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত এইসব জিনিস হচ্ছে ভোট কেনার যন্ত্র। এগুলোকে ভোট কেনার জন্য, ভোটের কিছু সুবিধে পাওয়ার জন্য, এবং অবশ্যই যারা সুবিধে পান তারা তৃণমূলের কাছের লোক, তৃণমূলেরই লোক। এই পরিস্থিতিকে বদলাতে হওয়ার প্রচণ্ডই দরকার। আমরা একটা জিনিস জানি যে তৃণমূল কংগ্রেস যেভাবে প্রত্যেকটি মুহূর্তে ভাতা দেওয়া মাত্রই ঘোষণা করেছেন ভোট অন অ্যাকাউন্টের ভাতা। ভাবুন, যে টাকা ডিসবার্স করতে পারে না সরকার, যে টাকা ডিসবার্স করলে সরকারের আইনি সমস্যা হতে পারে, মানুষকে কতটা বোকা ভাবেন, বাংলার মানুষকে, বাঙালিকে কতটা বোকা ভাবেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমি প্রশ্ন করতে চাই। তার কারণ হচ্ছে যে আপনি ভাবুন, ভোট অন অ্যাকাউন্ট হচ্ছে লেমডাক সরকার, একটি গতায়ু সরকারে কত টাকা বিভিন্ন ফান্ডে চলছে, সেই টাকাগুলো মাত্র তারা ছাড়তে পারে, যাতে তাতে কোনো যাতে না অসুবিধা হয়, সেই জন্য এই কারুর পেনশন যেন না বন্ধ হয়, কারুর চাকরির মাইনে যেন না বন্ধ হয়, এবং বিভিন্ন ভাতা যেগুলো চলে আসছে সেগুলোর যাতে না বন্ধ হয়, সেগুলো ঘোষণা করতে পারেন। নতুন কোনো ভাতা এরা ঘোষণা করতে পারেন না, বা নতুনভাবে কোনো কিছুকে ইন্ট্রোডিউস করা যায় না। আজকে যে কথা
মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় বলছেন যে আজকে থেকে লক্ষ্মীর ভাণ্ডার এত টাকা বাড়ানো, সেটা চালু করলাম। অবশ্যই পারেন না, যদি করেন তাহলে 1,500 টাকা কেন? আমরা তো বলছি 3,000 টাকা দিন। 3,000 টাকা না দিলে দিনে 100 টাকার কমে আজকে কি সংসার কে চালাতে পারে? যে বেকাররা দুর্ভাগ্যজনকভাবে এখানে বেকারিত্বর সম্মুখীন হচ্ছেন, শুধুমাত্র এখানে কোনো চাকরি করার পরিস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছরে তৈরি করেননি, উল্টে যা যা ছিল ইনফ্রাস্ট্রাকচার সমস্ত কিছুকে ধ্বংস করে দিলেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। জায়গায় জায়গায় তৃণমূলী গুন্ডাদের দৌরাত্ম্য, অত্যাচার এমন জায়গায় পৌঁছে গেছে যে সাধারণ বাঙালি, শিক্ষিত কিংবা অল্প শিক্ষিত, সবাই পালিয়ে যেতে বাধ্য হচ্ছেন বাংলা ছেড়ে অন্যান্য রাজ্যে, পশ্চিমবাংলা ছেড়ে। তারা যখন এই কথা বলছেন, তারা যখন লড়ার চেষ্টা করছেন, তারা যখন ভাতার কথা বলছেন, তাদের সামনে যখন ভাতার কথা বলছেন তখন প্রতারণা করবেন না। দেখুন, আজকে সরকারি কর্মচারীরা আমাদের এই পশ্চিমবঙ্গে বোধহয় সব শুধু 10 লক্ষ কি 12 লক্ষ বা এইরকম সংখ্যা আছে, খুব বেশি হলে 15 লক্ষ। সেই তুলনায় আজকে লক্ষ্মীর ভাণ্ডার বলুন, কিষাণ ক্ষেত মজুররা বলুন, যুবকদের কথা বলুন, তারা সংখ্যায় অনেক বেশি, কোটি কোটি। তারাও গরিব মানুষ। সরকারি কর্মচারীরা কিন্তু অনেকাংশে এদের থেকে অনেক বেশি এদের আয় হয়। আমি বলবো না সমাজের ক্রিমি লেয়ার, কিন্তু এদের আয় এই সব ক্যাটাগরির যারা লোকজন তাদের থেকে এরা ভালো আছে, আয়ও বেশি। জিনিসপত্রের দাম তো বাড়ছে, কিন্তু সেই দামগুলো এদের ক্ষেত্রেও বাড়ছে। গরিব মানুষদের জন্য বেশি অসুবিধে। মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক, এবং তিনি আগে দেখেন যে সংসারের সবথেকে অভাবী লোকটি কে, তার জন্যে করার। এদের ক্ষমতা আছে, অনেক ইয়ে করে সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে, আইনের বই ঘেঁটে দেখিয়েছে এটা অধিকার কি অধিকার নয়, সুপ্রিম কোর্ট অর্ডার করেছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় আজকেও বলেছেন যে এটা সাবজুডিস কেস, আমরা নিশ্চয়ই এই বিষয়ে দেখব। কিন্তু মনে রাখা দরকার, এই বাজেট যেটার কথা বলছেন এরা, তাতে 4% দিয়ে বাড়ানো হয়েছে, করে সেটাকে 22% করা হয়েছে। এর আগে 125% দিয়ে যখন ছিল 6th পে কমিশনের আগে, সেটাকে মার্চ করা হয়েছিল মাইনের সঙ্গে। আজকে যে 4% বাড়ছে, সেটা যদি মান্থলি হিসেব করেন অ্যাভারেজে, সেটা খুব একটা কম নয়, সেটা বেশ অনেকটা। আজকে এই লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা বাড়ানোর থেকে দেখা যাবে এফেক্টিভলি বেশি সেইটা। সুতরাং এত নালিশ করার জায়গা নেই, যেখানটাতে সারা পশ্চিমবঙ্গে একটা অর্থনৈতিক অবরোধের সম্মুখীন হয়েছে। গরিব মানুষদের পেটে ভাত কেড়ে নিয়েছে বিজেপি, মাথার ছাদ কেড়ে নিয়েছে বিজেপি, এবং সামগ্রিকভাবে গরিব মানুষদের পেটে লাথি মেরেছে। তাদেরকে পাশে দাঁড়ানোটা বেশি প্রয়োজনীয় নয় কি? আজকে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা করে বাড়িয়ে 1500 টাকা করা, এবং এসসি যারা তাদের জন্য 1700 টাকা করে সেই টাকা দিতে শুরু করেছেন। কিষাণ ক্ষেত মজুরদের জন্য তিনি বিশেষ ব্যবস্থা করেছেন, সেটাও সামনের দিনেই তিনি দিতে শুরু করবেন। কিন্তু যুবসাথীও তিনি বলে দিয়েছেন 1 এপ্রিল থেকে দেওয়া হবে। এটা হচ্ছে সামগ্রিকভাবে সমাজের সর্বস্তরে যাতে পয়সার যোগানটা হয়। আর সরকারি কর্মচারীদের বিষয়ে তিনি না বলেননি, কিন্তু তাদের পয়সার যোগান দরকার, এটা একটু মানা কঠিন। কষ্ট সকলেরই আছে, শুধু সরকারি কর্মচারীদের নয়। বেশি কষ্ট হচ্ছে প্রান্তিক মানুষগুলোর জন্যে, যে প্রান্তিক মানুষগুলোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তা করে এই পদক্ষেপ নিচ্ছেন। এবং সামনের দিনে সুপ্রিম কোর্টের অর্ডার যা আছে সরকার বিবেচনা করে দেখবেন। রাজ্য সরকারি কর্মীরা বলছে তৃণমূল তাদের ডিএ থেকে বঞ্চিত করছে। অন্যদিকে মঙ্গলবারের বক্তৃতায় মোদী সরকার বাংলাকে বঞ্চিত করছে বলে অভিযোগ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 85 minutes का finance minister का speech था. Bengal was not even mentioned once. Sir, I come from an India that thunders sabka saath, sabka vikas from every podium. And I come from an India where West Bengal's rightful dues to the tune of 1,96,000 crores are frozen in cold bureaucratic silence. পশ্চিমবঙ্গ হচ্ছে রেকর্ড, যে পশ্চিমবঙ্গে প্রথম
ভারতবর্ষ সৃষ্টি হওয়ার পর থেকে কেন্দ্রীয় প্রকল্পের টাকা কেন্দ্রীয় সরকারকে আটকাতে হয়েছে এদের চুরির জন্য। অন্যান্য রাজ্যে বিজেপি বিরোধী সরকার চলছে না? অন্যান্য রাজ্যে বিজেপির বিরোধী সরকার আছে কিনা? তো সেখানে কেন্দ্রীয় সরকার দুহাত তুলে বৈষম্য না করে টাকা দিতে পারে। এই রাজ্যে কেন টাকা আটকাতে হচ্ছে? তার কারণ এই রাজ্যে টাকা দিলেই তৃণমূল খেয়ে ফেলছে। দুর্নীতি প্রসঙ্গেও বিজেপিকে আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। Where questioning the washing machine that gave reprieve to 23 of the 25 leaders who joined the BJP makes you the most corrupt one. লোকসভায় বাজেট অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে দুর্নীতি ও বাংলাকে বঞ্চনার অভিযোগ সহ একাধিক ইস্যুতে মোদী সরকারকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুর্নীতি প্রসঙ্গে ফের তাঁর মুখে শোনা গেল ওয়াশিং মেশিন কটাক্ষ। Sir, I come from an India where the Honorable Prime Minister says na khaunga na khane dunga, and I also come from an India where questioning the washing machine that gave reprieve to 23 of the 25 leaders who joined the BJP makes you the most corrupt one. প্রথম কথা, তৃণমূল কংগ্রেসের দলটাই হচ্ছে দুর্নীতির প্রতীক। এই দলের নেত্রী একসময় নিচে সততার প্রতীক লেখা হতো। আমি জানি না কোন ডিটারজেন্ট পাউডারে ওটা ধুয়ে মুছে ওখানে আর সততার প্রতীক বলে শব্দটা লেখা থাকে না। আগে অভিষেক বাবু আপনি এই প্রশ্নের উত্তর দিন যে কোন ডিটারজেন্ট দিয়ে আপনি সততার প্রতীকটা মুছেছেন, সেটা আপনি নিজে নন তো? দুর্নীতি থেকে বঞ্চনা, এরই মধ্যে এসআইআর নিয়েও বিতর্ক তুঙ্গে। সোমবারই এসআইআর প্রক্রিয়ার সময়সীমা 7 দিন বাড়িয়েছে সর্বোচ্চ আদালত। এরপরই 14 দিন পিছিয়ে গেল রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন। মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে নির্বাচন কমিশন জানিয়েছে এসআইআর এর শুনানি চলবে 14 ফেব্রুয়ারি পর্যন্ত। 21 তারিখ পর্যন্ত চলবে নথি পরীক্ষার কাজ। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী 28 ফেব্রুয়ারি। সোমবার ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এই প্রসঙ্গ ওঠে। একেবারে মুখোমুখি লড়াই, পত্রযুদ্ধ দিয়ে শুরু, তারপর বিবৃতি যুদ্ধ, তারপরে এসআইআর ঘিরে তাণ্ডবের পরিস্থিতি রাজ্যের বিভিন্ন কোণায়। তারই মধ্যে আজ স্পষ্ট দিক নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এসআইআর হবেই, সব রাজ্যকে এটা বুঝতে হবে, কোনো বাধা বরদাস্ত করা হবে না। প্রয়োজনে যে কোনো নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট। আইন শৃঙ্খলা সংক্রান্ত 3 সপ্তাহ আগে দেয়া নির্দেশ পালন না হওয়ায় রাজ্যের ডিজিপিকে শোকজ করে হলফনামা দিতে বলা হলো। এর পাশাপাশি কিন্তু আজ সর্বোচ্চ আদালতে মান্যতা পেল মুখ্যমন্ত্রীর দাবি। মুখ্যমন্ত্রী তীব্র আপত্তি জানিয়েছিলেন মাইক্রো অবজারভার নিয়োগে। আজ সুপ্রিম কোর্ট বলল মাইক্রো অবজারভাররা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, নাম বাদ দেয়া সহ সমস্ত ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইআরওরা। এছাড়াও রাজ্যসহ একাধিক পক্ষ সময় বাড়াতে বলেছিল। সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ আর স্কুটিনির সময়সীমা বাড়ল, অর্থাৎ চূড়ান্ত তালিকা প্রকাশ পিছিয়ে যেতে চলেছে। আমার ব্যক্তিগত ধারণা এ রাজ্যে এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশিত হতে চলেছে 28 ফেব্রুয়ারি নাগাদ। মাইক্রো অবজারভার নিয়ে সোমবার সর্বোচ্চ আদালত স্পষ্ট করে দিয়েছে মাইক্রো অবজারভার নয়, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইআরও অর্থাৎ ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসাররা। মাইক্রো অবজারভাররা শুধুমাত্র সাহায্য করবেন। কিন্তু সর্বোচ্চ আদালতের নির্দেশের পরেও কাটছে না নিয়োগ জ্বর। পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া 8505 জন গ্রুপ বি অফিসারের নিয়োগ ঘিরে বাড়ছে ধোঁয়াশা। সূত্রের খবর, রাজ্য সরকারের দেওয়া 8505 জনের তালিকা আপাতত খতিয়ে দেখবে নির্বাচন কমিশন। তারপরে তাদের কাজে যোগ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সূত্রের খবর, গ্রুপ বি অফিসারদের তালিকা বলে পাঠানো হলেও সেখানে অন্যান্য গ্রুপের অফিসারের নামও রয়েছে। লোয়ার ডিভিশন ক্লার্কের নামও আছে, টাইপিস্ট, ইঞ্জিনিয়ার, আমিনের নামও। নির্বাচন কমিশন সূত্রে খবর, রাজ্য সরকারের কাছে জানতে চাওয়া হবে এরা সবাই গ্রুপ বি কর্মী কিনা। এদের মধ্যে অনেকে এইআরও হিসেবে কাজ করছেন, তাদের কিভাবে মাইক্রো অবজারভার হিসেবে নিযুক্ত করা হবে। সূত্রের খবর, সিও দপ্তর থেকে রাজ্যের কাছে ওই 8505 অফিসারের বায়োডেটা চাওয়া হয়েছে। রাজ্য সরকারের উত্তর না পাওয়া পর্যন্ত কাউকে নিয়োগ করা হবে না। কমিশনের সিস্টেমে লগ ইন করার জন্য এদের সবার নামেই ইউজার আইডি ও পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তা করতেই 6-7 দিন লাগবে। ফলে এদের মধ্যে কতজনকে কমিশন কবে নিয়োগ করবে তা এখনো স্পষ্ট নয়। গত সপ্তাহে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন শুধু 8300 মাইক্রো অবজারভার এবং বিজেপি শাসিত রাজ্য থেকে রোল অবজারভার নিয়োগ করেছে, যাতে নির্বাচন কমিশনের অফিসে বসে এআই দিয়ে মাইক্রো অবজারভাররা সব নাম ডিলিট করতে পারে।
সোমবার প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি এন.ভি. আঞ্জারিয়ার বেঞ্চ জানিয়ে দেয়, মাইক্রো অবজারভার নয়, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইআরও অর্থাৎ ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসাররা। সুপ্রিম কোর্ট যে নির্দেশটা দিয়েছিল, এসআইআর নিয়ে প্রচুর অভিযোগ পশ্চিমবাংলার ক্ষেত্রে উঠছিল, বিভিন্ন স্তর থেকে অভিযোগ উঠছিল। তো আমার যে রায়টা দেখে মনে হয়েছে যে প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস অর্থাৎ মানুষের যে ন্যাচারাল জাস্টিস পাওয়ার অধিকার, সেটাকে সুপ্রিম কোর্ট আপহেল্ড করেছে। কারণ আমরা জানি মাইক্রো অবজারভারে প্রচুর বিভিন্ন অভিযোগ আমরা পাচ্ছিলাম বা অভিযোগ করা হচ্ছিল যে মাইক্রো অবজারভারদের তাদের ক্ষমতা কী বা তাদের ক্ষমতার বহির্ভূত কাজ করছে। সেখানে সুপ্রিম কোর্ট কিন্তু ক্লিয়ার করে দিয়েছে মাইক্রো অবজারভারদের কাজ কিন্তু হচ্ছে যারা এই প্রক্রিয়াটা করছে তাদেরকে সাহায্য করা, তারা কিন্তু কোনো সিদ্ধান্তের জায়গায় নেই। এছাড়াও যা রাজ্যের তরফে যে গ্রুপ বি অফিসার তাদের লিস্ট জমা করা হয়েছে ইলেকশন কমিশন, এবং সেটা সুপ্রিম কোর্টের নির্দেশ হচ্ছে ইলেকশন কমিশন এই যে গ্রুপ বি যারা আছে তাদেরকে এখানে কিন্তু ইউটিলাইজ করতে পারে, অর্থাৎ এই যে প্রক্রিয়া তাতে লাগাতে পারে। এবং একটা বড় অভিযোগ আসছিল যে এসআর প্রক্রিয়ার ক্ষেত্রে যে সময়সীমাটা খুব শর্ট হয়ে যাচ্ছে, মানে আরও সময় দরকার। তো সুপ্রিম কোর্ট কিন্তু সেই সময়সীমাটা বৃদ্ধি করেছে, অর্থাৎ যে প্রক্রিয়াটা বা যে প্রশ্নটা বারবার রাজ্য সরকারের মধ্যে করা হচ্ছিল যে এই যে এত সংখ্যক লোককে যদি আমরা ঠিকভাবে করতে চাই তাহলে সময়টা সাফিসিয়েন্ট না, সেটাও কিন্তু সুপ্রিম কোর্ট বাড়িয়েছে। এবং আরেকটা যে বড় অভিযোগ যেটা সুপ্রিম কোর্টের সামনে গেছিল এই মামলার মাধ্যমে, তার বড় ব্যাখ্যা হচ্ছে যে লিখিত অভিযোগ বা যে প্রক্রিয়া ধরুন আজকে আমি কোনোভাবে এফেক্টেড হলে যে আমি আজকে ইলেকশন কমিশনকে কোনো যদি অভিযোগ করছি সেটার সুবিচার হচ্ছে না। সুপ্রিম কোর্ট কিন্তু সেটাও বলেছে যে অভিযোগ যদি কোনো ইলেকশন কমিশন পায় তাহলে তাকেও কিন্তু একটা লজিক্যাল কনক্লুশনে আনতে হবে, অর্থাৎ যদি কোনো অভিযোগ আসে সেটাকেও কিন্তু বিচার করতে হবে এবং তার কিন্তু একটা আপনাকে ফল দিতে হবে যে আপনি এই যে বিচারটা করলে তার রেজাল্ট কী। তার ফলে কি হচ্ছে, মানুষ যদি আজকে তার কোনো জায়গায় কোনো অভিযোগ থাকে এবং অভিযোগটা যদি রেসপন্স না করা হয় তাহলে কিন্তু সে জানতেই পারলো না যে তার অভিযোগটা কী লজিক্যাল কনক্লুশনে গেল। সুপ্রিম কোর্টের রায়ের ফলে যেটা দেখা যাচ্ছে এই যে একটা লজিক্যাল কনক্লুশনের জায়গায় সুপ্রিম কোর্ট কিন্তু বলে দিয়েছে, তার ফলে কিন্তু ইলেকশন কমিশনের কাছে যত অভিযোগ পড়বে তাদের কিন্তু সেগুলোকে ডিসাইড করতে হবে, অর্থাৎ একটা যেটা আপনাকে প্রথমেই বললাম যে প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস, মানুষের যে নিজের অধিকার অ্যাজ পার দ্য কনস্টিটিউশন, সেটাকেই আমার মনে হয় সুপ্রিম কোর্ট আপহেল্ড করেছে। আর সর্বশেষ এটাই বলতে চাইব এই যে পুরো প্রক্রিয়াটার মধ্যে যে যে অভিযোগগুলো তোলা হয়েছিল, কারণ আমরা দেখেছি মানুষের একটা হয়রানির ক্ষেত্র বারবার সামনে উঠে আসছিল, তাহলে সুপ্রিম কোর্ট কিন্তু এই যে রায়টা দিয়েছে তাদের সময়সীমা বৃদ্ধি থেকে সব কিছুর মধ্যে দিয়ে এটাই আসছে মানুষের যে হয়রানি সেটা যেন না হয়। কেন পাবলিক এখানে কিন্তু পার্টিসিপেট করতে গেলে সাফিসিয়েন্ট তাদের যে মেকানিজম দরকার সেটা আমরা অনেক সময় দেখেছিলাম ডিপ্লয়মেন্ট হয়নি। তার ফলে কী হচ্ছিল, মানুষ যাচ্ছে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকছে এবং এই প্রক্রিয়াটা কিন্তু দীর্ঘায়িত হচ্ছে। সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায় আমার মনে হয়েছে যে এই যে এসআর প্রক্রিয়ার যে অভিযোগগুলো ছিল কিছুটা হলেও রাজ্যের মানুষকে স্বস্তি দেবে এবং গভর্নমেন্ট যে বক্তব্যটা রেখেছিল ইলেকশন কমিশনের এগেনস্টে সেটা কিন্তু আজকে সুপ্রিম কোর্টের স্বীকৃতি পেয়েছে এবং সুপ্রিম কোর্টের রায়ের ফলে যারা সাধারণ নাগরিক তারা নিশ্চয়ই উপকৃত হবে। সুপ্রিম কোর্ট পরিষ্কার নির্দেশ দিয়েছে এসআইআর এর কাজে কোনো রকম বাধা দেওয়া চলবে না, এসআইআর হবেই। এবারে এসআইআর করতে গেলে যা সুষ্ঠুভাবে এসআইআর করতে গেলে যা রাজ্য সরকারকে পদক্ষেপ নিতে হবে সেগুলোও বলেছে। যেমন এর আগের অর্ডারে 19শে জানুয়ারির অর্ডারে বলেছিল যে আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব হচ্ছে রাজ্য সরকারের। যে সমস্ত এসআইআর করার সময় যে সমস্ত আধিকারিকদের হেনস্থা করা বা বাধা দান করা বা কোনো রকম কোনো বাধা সৃষ্টি করে বিশৃঙ্খলা সৃষ্টি করা তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছিল সেই জেলার এসপি এবং ডিজিপিকে। এই ক্ষেত্রে দেখা গেল যে বিভিন্ন এসআইআর চলাকালীন যে সমস্ত অফিসার আছেন তাদেরকে বাধা দান করা, তাদের বিরুদ্ধে চড়াও হওয়া, তাদের বিভিন্ন এসআইআর পদ্ধতিকে বাধা দেওয়ার যে সমস্ত পদক্ষেপ সেই কিছু রাজনৈতিক দল থেকে নেওয়া হচ্ছিল এবং সেইগুলো কোনো রকম পুলিশ কোনো রকম ব্যবস্থা নেয়নি। সেই জন্যই ডিজিপিকে শোকজ করেছে সুপ্রিম কোর্ট, কারণ 19 তারিখের অর্ডারে স্পেসিফিকভাবে বলা আছে যে এসআইআর চলাকালীন যে সমস্ত আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব হচ্ছে ডিজিপি এবং প্রত্যেক জেলার এসপিকে। যেহেতু আইন শৃঙ্খলা এখানে ঠিকমতো রক্ষা হয়নি এবং কোনো রকম পদক্ষেপ নেয়নি, সেই জন্য ডিজিপিকে শোকজ করেছে সুপ্রিম কোর্ট। এটা একটা কিন্তু রাজ্য সরকারের বিপক্ষে গেল।
এরপরে কি হলো, সেদিন মুখ্যমন্ত্রী সওয়ালে বলেছিলেন যে মাইক্রো অবজারভাররা বাইরে বিজেপি শাসিত বাইরের রাজ্য থেকে আসছে, তাদের কাজ এই নির্বাচনের যে ভোটারদের নাম বাদ দেওয়া এবং তারা ঠিকমতো করে এসআইআর পদ্ধতি মেনে কাজ করছে না, তাদেরকে বাদ দিতে হবে। তখন নির্বাচন কমিশনের থেকে বলা হয়েছিল যে যেহেতু অফিসারদের পর্যাপ্ত অফিসার পশ্চিমবঙ্গ সরকার দেয়নি, আমাদেরকে বাধ্য হতে হয়েছিল বাইরে থেকে অফিসার নিয়োগ করতে। সেই চাপে পশ্চিমবঙ্গ সরকার ৮,৫০৫ জন গ্রুপ বি অফিসারকে দিতে বাধ্য হলো। এটাও একটা রাজ্য সরকারের মানে পরাজয় বললেই বলা ভালো। এই ৮,৫০৫ জনকে নির্বাচন কমিশন, যারা যে সমস্ত ইআরও এবং এই ইআরওরা ঠিকমতো পদ্ধতি মেনে কাজ করছে না এবং ঠিকমতো নিয়ম মেনে কাজ করছে না, তাদের বিরুদ্ধে তাদেরকে পরিবর্তন করতে পারবে এই ৮,৫০৫ জন গ্রুপ অফ বি অফিসার থেকে। এবং যে সমস্ত মাইক্রো অবজারভাররা আছে তাদেরও যদি খামতি থাকে, এই গ্রুপ বি ৮,৫০৫ জন মাইক্রো অবজারভারদের থেকে সেখানে নিয়োগ করতে পারবেন। এবং তারা যদি ঠিকমতো আইন না মেনে কাজ করতে পারেন, নির্বাচন কমিশন নিজে পদক্ষেপ নিতে পারবেন, সেটা সুপ্রিম কোর্ট রায়ে স্পষ্টভাবে বলে দিয়েছে। এই আবহে এদিন স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্তের সঙ্গে দেখা করেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। ভুতুড়ে ভোটার ও বৈধ ভোটারের নাম কাটার অভিযোগ তুলে নিশানা করেন তৃণমূল ও বিজেপিকে। নির্বাচন কমিশন যে অযোগ্য অপদার্থ কোর্টের পরপর অর্ডারের মধ্য দিয়ে সব পরিষ্কার। আবার একই রকমভাবে রাজ্যের সরকার যে জেনে বুঝে অফিসার না দিয়ে গোটা প্রক্রিয়াটাকে তালগোল পাকিয়ে দিয়ে মানুষের হেনস্থা বাড়িয়েছে, যেমন নির্বাচন কমিশন তেমন রাজ্য সরকার, এটাও তো কোর্টের মনোভাবে পরিষ্কার হয়ে গেল। এই সরকারের প্রত্যেকটি পদক্ষেপের মধ্যে জল। যদি ৮,৫০০ গ্রুপ বি দেওয়ার যোগ্যতা সরকারের থেকেই থাকে, এখন দিতে পারছেন, তাহলে গত ৩ মাস ধরে দেননি কেন? ডিসক্রিপেন্সির দাম করে লাখ লাখ মানুষকে হেনস্থা করার দায় যেমন দিল্লি এসআইআর নির্বাচন কমিশন, তেমন রাজ্যের সরকারের অপদার্থতা। অক্টোবরের শেষ থেকে আমরা এই নাটকটা দেখছি, ইলেকশন কমিশনের নাটক। বিজেপি সেই নাটকের রচয়িতা, চিত্রনাট্য লিখেছে বিজেপি, আর নাটকটাকে মানুষের সামনে পেশ করছে ইলেকশন কমিশন। এ কতবার ডেট চেঞ্জ হয়েছে বলুন তো? নিজেরাই কতবার ডেট বারবার চেঞ্জ করেছে, নির্দেশনামা চেঞ্জ করেছেন, হোয়াটসঅ্যাপে নির্দেশ দিয়ে গেছেন একের পর এক। সারা মানুষ বিভ্রান্ত, তাদের অফিসাররা বিভ্রান্ত। কি না একটা চিত্রনাট্য বিজেপি লিখছে আর সেটাকে পেশ করছে ইলেকশন কমিশন। করতে 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 মানুষের হেনস্থা, মানুষকে চূড়ান্তভাবে হয়রানি, থাকবে নাম কি থাকবে না, এরকম অবস্থা স্বাধীন ভারতবর্ষে কেউ দেখেনি। এরই মধ্যে ১ মার্চ রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের একটি উচ্চ পর্যায়ের দল। সূত্রের খবর, সব ডিইও, পুলিশ কমিশনার এবং পুলিশ সুপারদের সঙ্গে সাক্ষাৎ করবে তারা। কথা বলবেন এনফোর্সমেন্ট এজেন্সিগুলির সঙ্গেও। যে প্রশ্নগুলির দিকে রাজ্যবাসী তাকিয়ে আছে তা হলো, এসআইআর এর শেষ অবধি কত নাম বাদ পড়বে, কবে বিধানসভার ভোটের দিন ঘোষণা হবে, এক দফায় নাকি একাধিক দফায় ভোট হবে, কত কেন্দ্রীয় বাহিনী আসবে, ভোটের ফল কবে ঘোষণা হবে, আর সবচেয়ে বড় প্রশ্ন, ভোটে কে জিতবে। এই প্রেক্ষাপটে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাবে তোড়জোড় শুরু করল তৃণমূল। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি স্পষ্ট করে বলেছেন যে আমরা প্রয়োজন পড়লে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট মোশন মুভ করব, এবং ইমপিচমেন্ট মোশন মুভ করার প্রক্রিয়া একটা নির্দিষ্ট প্রক্রিয়া আছে, আমাদের সেটা প্রক্রিয়াটা মেনে চলতে হয়। সে প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী 6টা চিঠি দিয়েছে আমাদের ডেলিগেশন, সিইও অফিস থেকে শুরু করে এখানে গত 3 মাসে নেই করে 100 থেকে 150 চিঠি জমা করেছে, কোনো সদুত্তর আমরা পাইনি। এখন লাস্ট রিসোর্ট কি? ইমপিচমেন্ট। কারণ হচ্ছে জানে যে ইলেকশন কমিশন কড়া হাতে নির্বাচনকে এবার নিতে চাইছে, যে কারণে হাজার চেষ্টা করেও এসআইআর কিংবা তার হিয়ারিংকে তৃণমূল কংগ্রেস আটকাতে পারেনি। গত মঙ্গলবারে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইমপিচমেন্টের পক্ষে সওয়াল করেন মুখ্যমন্ত্রী। Mr. Rahul Gandhi has been repeatedly saying that a retrospective law will be brought to take action against the current CEC and the other election commissioners. Do you support what he's saying, that a law can be brought in the future to take action against the
CEC and the other election commissioners? नंबर हमारा नहीं है, लेकिन इम्पीचमेंट भी हो सकता है ना, प्रोविजन तो है, रिकॉर्ड तो हो जाएगा। अगर ऐसा कुछ वो करते हैं तो हम भी हमारा पार्टी को एमपीस को कॉन्फिडेंस में लेके डिस्कस करके, हम लोग तो जब कोई पब्लिक इंटरेस्ट में होता है हम सब इकट्ठा होकर ही काम करते हैं, उसमें हमारा कोई एतराज नहीं है। শুধু তাই নয়, সূত্রের খবর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে আলোচনা শুরু করার জন্য দিল্লি সফরে থাকাকালীন সংসদীয় দলকে নির্দেশ দেন তৃণমূলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়। সিনিয়র সাংসদদের এ বিষয়ে তোড়জোড় শুরু করতে বলেন। এর মাত্র 7 দিনের মাথায় অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিলেন তৃণমূলই ইমপিচমেন্ট মোশন আনতে চলেছে। এর আগে প্রয়োজনীয় সংখ্যা না থাকলেও মুখ্য নির্বাচন কমিশনারের পদ থেকে জ্ঞানেশ কুমারকে অপসারণ বা ইমপিচমেন্টের প্রস্তাব আনা নিয়ে সক্রিয় হয়েছে কংগ্রেস। এ নিয়ে আলাপ আলোচনাও শুরু করেছিল তারা। আমাদের সাংসদরা যারা লাইক মাইন্ডেড পার্টিজ আছে, ইন্ডিয়া অ্যালায়েন্সের যারা শরিক, সবার সাথে কথা বলছে। আমরা তো প্রথমে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট মোশন আনিনি, আমরা তো 3 মাস আগেও আনতে পারতাম। কংগ্রেস বলেছিল আনার কথা, আপনার মনে আছে। আমরা প্রত্যেকটা এভিনিউ এক্সপ্লোর করেছি, আমরা গেছি, বৈঠক করেছি, প্রতিবাদ করেছি। আমরা তো চাইছি যে তারা যদি সত্যি আগ্রহী হয় তাহলে সে প্রস্তাব নিয়ে আসছে না কেন, সে প্রস্তাব আনার চেষ্টা করছে না কেন? সেই প্রস্তাব আনার আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করে কি করে এলেন সেখানটায়, সেটা তো আমাদের জানা দরকার। জ্ঞানেশ কুমার কোথায় কোথায় ত্রুটি বিচ্যুতি করেছে সেটা আপনারা বলছেন, কোর্টে সেটা প্রমাণ করুন। একেবারে ডগ হুইসলিং, আপনি কুকুর জানে যে কোথায় আমার মালিক কোন হুইসেলটা মারছে আর আমি কোন পথে যাব। অর্থাৎ বলে দিয়েছে তার খোকাবাবু যে আমরা কিন্তু যাই করি তাই করি, সবাই বিজেপির দালালি করব। অভিষেক বাবু রাজ্যের খুব বড় নেতা, মানে তৃণমূলের 8 লাখী, 6 লাখী 9 লাখী, 8 লাখী নেতা। ফলে উনি ইমপিচমেন্টের কথা যদি ভাবেন এবং বাকিদের সঙ্গে আলোচনা করেন, বাকি বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা করতে অপরাধ কি? উনি করবেন আলোচনা। যদিও তারা তারপর বলতে পারে যে আচ্ছা বিজেপির বিরুদ্ধে কখনো কোনো কথা আসলে ওম বিড়লার বিরুদ্ধে তখন তো আপনি থাকেন না মশাই, সেটা উত্তর উনি দেবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।